শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের ভাবধারায় পরিচালিত, সুন্দর গাছপালায় সাজানো, পরিচ্ছন্ন এই আশ্রম। ঠাকুর রামকৃষ্ণদেব এখানে 7 দিন 7 রাত মহাভাবে হরিলীলা সংকীর্তনে লিপ্ত ছিলেন, তাই এই আশ্রমটি একটি পবিত্র হরিলীলা ভূমি। এই আশ্রমে প্রথম থেকেই শুরু হওয়ার পর থেকে বিভিন্ন রকমের সেবা কাজে লিপ্ত আছে। আশ্রমে একটা হোস্টেল আছে, যেই হোস্টেলে অনাথ আশ্রম পাশাপাশি একটু দূর দূরান্ত থেকে বা কাছাকাছি গ্রামের থেকেও যারা অনাথ ছেলে এখানে থেকে পড়াশোনা করার সুযোগ পায়। আর এরা ক্লাস 6 থেকে আমরা নিয়ে মিনিমাম মাধ্যমিক পর্যন্ত তাদের পড়ানো হয়। পড়ানোর পর যাদের বাড়ির অবস্থা সেরকম ভালো নয় কিন্তু পড়াশোনায় ভালো, তাদেরকে আমরা মড মিশনে বিভিন্ন সেন্টারে পাঠাই। সেখানে তারা পড়াশোনা করে উচ্চ শিক্ষা লাভ করছে বা কেউ চাকরি বাকরিও করছে। মন্দির, ছাত্রাবাস, সন্ন্যাসীদের থাকার জায়গা, অতিথি নিবাস, গোশালা, ক্ষেত, খেলার মাঠ, পুকুর, দাতব্য চিকিৎসালয় থেকে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, সেই স্বল্প পরিসরে কি নেই! রয়েছে আশ্রমবাসীদের আতিথেয়তা আর অকৃত্রিম শান্তি। একসময় শূন্য থেকে শুরু হয়েছিল এই যাত্রা। চলুন আজ আমরা ঘুরে আসি বেলডিহা শ্রীরামকৃষ্ণ আশ্রম আর জেনে নিই এই বিশাল কর্মকাণ্ডের পিছনের পরম্পরা, সংস্কৃতি আর আত্মোৎসর্গের ইতিহাস। কামারপুকুর আর জয়রামবাটির খুব কাছেই হুগলির ফুলুই শ্যামবাজারে অবস্থিত বেলডিহা শ্রী রামকৃষ্ণ আশ্রম। কলকাতা থেকে গাড়িতে ঘণ্টা 3 দূরত্ব, হাইওয়ে ধরে অনায়াসে পৌঁছে যাওয়া যায়। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজ্যপাদ স্বামী অনঘানন্দ, যিনি ভক্তমহলে নিখিল মহারাজ নামেও সুপরিচিত, 1995 সালে তাঁর প্রেরণায় খুব ছোট করে এই আশ্রম প্রতিষ্ঠা হয়। তারপর থেকে যার হাত ধরে এই আশ্রম আজকের কলেবর ধারণ করে তিনি হলেন রহরা রামকৃষ্ণ মিশনের 1987 সালের প্রাক্তনী মহাজীবন শ্রী দীপক ঘোষ। দীপক আমাদের রহরা মিশনের ক্লাসমেট ছিল, অত্যন্ত মেধাবী ছেলে ছিল, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে। তারপরে পরবর্তীকালে বি কলেজে থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করে। তারপরে ও আইআইটিতে যায়, সেখানে এমটেক করে। কন্ট্রিবিউটারি বলি এবং আত্মিকভাবে এই আশ্রমকে তৈরি করার পিছনে যার অবদান রয়েছে আমাদের দীপক ঘোষ। বেলডিহা আশ্রমের পরিকল্পনা, স্থাপত্য, অর্থ সংগ্রহ থেকে প্রতিটি প্রকল্পের খুঁটিনাটি পরিচালনাতে ছিল তাঁর নিবিড় সংযোগ। একজন পেশাদার মেধাবী স্থপতি হিসেবে অত্যন্ত যত্নের সঙ্গে এই আশ্রম গড়ে তুলেছেন। এখানে ঠাকুরের জন্মকাহিনী পুরো উৎকীর্ণ করা রয়েছে। প্রথমে প্রাথমিকভাবে ওর চিন্তাভাবনা ছিল এগুলো একটা মার্বেলের ফলকের মধ্যে এগুলোকে বানানো। আশ্চর্যজনকভাবে এটাও একটা ঠাকুরের লীলাই বলা যেতে পারে। একটি এখানকারই ছেলে যাকে দিয়ে প্রথমে ওই ছোটো ছোটো পুতুলগুলো করানোর চেষ্টা করে এবং যত অবতার রয়েছে মানে দশাবতার, তারপর মাতৃর দশবিদ্যা, এইগুলো করাতে করাতে ওর হাতের কাজ দেখে ওর মনে হলো যে ওকে দিয়ে এইগুলো যদি করানো যায়, এবং ও বর্ণনা করে করে বলতে লাগলো এবং আস্তে 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 ওই ছেলেটি এই জীবন কাহিনীটাকে সম্পূর্ণ উৎকীর্ণ করতে আরম্ভ করল। এখানে যেমন দেখানো হচ্ছে যে গয়াতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে স্বপ্ন দিচ্ছেন স্বয়ং বিষ্ণু, যুগীদের শিব মন্দির থেকে সেই জ্যোতির ছটা।
सर्वभूतसर्गकर्मसूत्रबन्धकारणम् চলুন এবারে আমরা আশ্রম সংলগ্ন গ্রামটি ঘুরে দেখি। অনাড়ম্বর সহজ সরল গ্রামীণ জীবন। গ্রামের অধিকাংশ মানুষই দারিদ্র্য সীমার আশেপাশেই বাস করেন। রাহুল মুখার্জি, পড়াশোনা করিস? কি পড়িস? জানিস? বলতো দেখি। চাষের কাজ ব্যতীত তাঁত বোনা গ্রামবাসীদের অন্যতম পেশা। সিল্ক এটা? এটা কদিন লাগবে এটা বানাতে? এটা কেউ একদিনেও করে দিচ্ছে, কারো 2 দিন 3 দিনও লাগছে, যে যেমন পাচ্ছে। আমরা দেখো এইরকম আচরণের কারণ কি? ঠিকটাই বলেছ, তাদের একটু পার্থক্য আছে। এই গ্রামের একটি অন্যতম বৈশিষ্ট্য হল হরিনাম সংকীর্তনের পরম্পরা। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই পথে গিয়েছিলেন হরিনাম বিতরণ করতে করতে। সেই থেকেই এই গ্রামের অধিকাংশ ভক্ত হরিনামে মাতোয়ারা হয়ে পড়ে। এই খবর ভগবান শ্রীরামকৃষ্ণদেব পেলেন যে বেল্টের হরিনামের আসর বসেছে। তাই তখন তিনি হৃদয়কে সঙ্গে নিয়ে হৃদয় মুখার্জির বন্ধু নটবর গোস্বামীর বাড়িতে আসলেন। হরিনামে মাতোয়ারা হয়ে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বারবার সমাধিস্থ হতেন। তখনকারের ভাষায় অধিকাংশ মানুষ বলে যে এমন একটা মানুষ এসেছে যে হরিনাম শুনতে শুনতে মারা যাচ্ছে, আবার জীবিত হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ কথামৃতের একাধিক জায়গাতে ঠাকুরের এই 7 দিন 7 রাত ব্যাপী হরিনাম সংকীর্তন যাপনের উল্লেখ রয়েছে। তাই এই বেলডিয়া গ্রামের এই নটবর গোস্বামীর বাড়িটি রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধুদের কাছে একটি পুণ্যভূমি হিসাবে চিহ্নিত হয়। প্রতি মাসে একবার করে চোখের ক্যাম্প এবং দাঁতের ডাক্তারবাবুরা আছে। এইসব বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে এই গ্রামের রোগীদের সমস্ত রোগীদের এখানে চিকিৎসা করা হয় এবং ফ্রি চোখের অপারেশনও করা হয়, আর ওষুধও ফ্রি দেওয়া হয় এখান থেকে। প্রধানত বেলডিহা ও সংলগ্ন গ্রামে বিভিন্ন প্রকার সমাজ কল্যাণ কর্মসূচি নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। বহু সহৃদয় মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদের মধ্যে অনেকে শ্রী দীপক ঘোষের স্কুল কলেজের সহপাঠী। বিশিষ্ট চিকিৎসক ডক্টর দীপক দত্ত দাতব্য চিকিৎসালয়ের দায়িত্ব নিতে এগিয়ে আসেন। বেলডিহা আশ্রম প্রথম দিন থেকেই বেলুড় রামকৃষ্ণ মঠ মিশনের সুপরামর্শ এবং পথনির্দেশ পেয়ে এসেছে। বেলুড় মঠের সন্ন্যাসী মহারাজরা মাঝে মাঝেই কামারপুকুর জয়রামবাটি ভ্রমণে এসে বেলডিহা আশ্রমে সময় কাটিয়ে যান এবং
প্রাণ ভরে নাম কীর্তনে অবগাহন করেন। পড়াশুনোয় কৃতি দীপক স্বপ্ন দেখতেন রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসী রূপে যোগ দেবে। নিজে যেমনভাবে রামকৃষ্ণ মিশনের ছাতার তলায় বেড়ে উঠেছেন, তেমনিভাবে ও আরও অনেকের বেড়ে ওঠার অবলম্বন হতে চেয়েছেন। 2009 সালের বিধ্বংসী আয়লা ঘূর্ণিঝড়ে অনাথ হয়ে যাওয়া কয়েকটি শিশুকে আশ্রয় দিয়ে সূচনা হয় ছাত্রাবাস। ওর একটা স্বপ্ন ছিল যে দুস্থ ছেলে মেয়েদেরকে এখানে রেখে তাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে চাকরির উপযোগী তৈরি করা, তাদের ক্যারিয়ার তৈরি করা। রোহিত মণ্ডল, আমি এখানে প্রায় 4 বছর। এখানে সকাল থেকে ঠাকুরের কাজ করি, পুজো করি, এবার রাত্রে আরতি হয়, পড়াশোনা করি। আর কোন ক্লাসে পড়িস? ক্লাস 10। ক্লাস 9 শ্যামবাজার জিসন হাই স্কুল। কোন সাবজেক্ট ভালো লাগে? আমার ইংলিশ, ভূগোল, বাংলা, ইংরেজি। আচ্ছা, কি হই বড় হয়ে? দীপকের অন্য বন্ধুরা যখন নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থেকেছে, তখন দীপক নিজের শিক্ষা ও পেশায় শীর্ষে পৌঁছানোর পরেও নিজের জন্য নয়, সমাজের জন্য কিছু করার স্বপ্ন দেখেছেন। নিজের সমস্ত অর্জন উৎসর্গ করে তিল তিল করে গড়ে তুলেছেন এই আশ্রম। এই আশ্রমে প্রথাগত শিক্ষার সঙ্গে ছাত্রদের নৈতিক, দেশাত্মবোধক এবং আধ্যাত্মিক চেতনা বিকাশের শিক্ষাও দেওয়া হয়। এর মধ্যে বিশ্বব্যাপী কোভিড মহামারী শুরু হয়। একের পর এক ঢেউ আছড়ে পড়েছে পৃথিবীতে। বিশ্বের মানুষ পর্যুদস্ত। আশ্রমে যখন সকালে এলাম, এসে দেখলাম ওই দীপকবাবু একটি ঝাঁটা নিয়ে আশ্রম প্রাঙ্গণ পরিষ্কার করছেন, মাঝে মাঝে একটা দুটো কাশছেন। তারপরের দিন সকালে আমি আবার ঠিক এলাম, তখন উনি কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবেন। সেই মুহূর্তে ওনার ব্যাগটি আমি হাতে নিয়ে ওনার গাড়িতে ওঠার পর ওনার কোলে আমি ব্যাগটা দিয়ে দিলাম। সেই দেখাই আমার ওনার সাথে শেষ দেখা। 2021 মে মাস। কোভিডে আক্রান্ত হয়ে আশ্রমকে অনাথ করে আশ্রমের প্রাণ পুরুষ শ্রী দীপক ঘোষ অমৃতলোক যাত্রা করেন। কোভিডের কি এমন শক্তি এ হেন দীপকের উজ্জ্বলতাকে ম্লান করে? ওর পার্থিব শরীরকে নষ্ট করে ফেললেও দীপক ওর মহাজীবন দিয়ে সত্যিকারের দীপক জ্বালিয়ে গেল। আমাদের দায়িত্ব সেই দীপককে অনির্বাণ করে তোলা। তাহলেই ওর প্রতি সত্যিকারের সম্মান, ভালোবাসা আর শ্রদ্ধা জানানো যাবে। দীপকের মৃত্যুর পরে সেই পরিকল্পনাটা অনেকটাই ধাক্কা খায়। যদিও তারপরে এই আশ্রমে যারা আছেন, যারা পরিচালনার দায়িত্বে আছেন, তারা ওই কাজটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং দীপকের সান্নিধ্যে যারা এসছি আমরা বিভিন্ন সময়ে, তারাও চেষ্টা করছি যতটা পারা যায় এনাদেরকে সাহায্য করে দীপকের স্বপ্নকে বাস্তবায়িত করা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নামে উৎসর্গীকৃত কোনো কাজ কখনো
সাহায্যের অভাবে বন্ধ হয় না। দীপক ঘোষের চলে যাওয়ার পরেও তার সহপাঠী সহ অসংখ্য সহানুভূতিশীল মানুষ এগিয়ে এসেছেন এই কর্মকাণ্ডের চালিকা শক্তির অংশরূপে নিজেদের নিয়োজিত করেছেন। একটা ছোটখাটো হসপিটালের মতন চিন্তা ভাবনা আছে। পার্শ্ববর্তী গ্রামের সব যারা বেকার যুবক ছেলে আছে, কর্মসংস্থানের জন্য একটা ট্রেনিং স্কুলের চিন্তা ভাবনা আমাদের আছে। আপনিও আসুন, প্রত্যক্ষ করুন শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার এক বাস্তব অভিজ্ঞতাকে। কামারপুকুর জয়রামবাটি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে আছে সুন্দর গেস্ট হাউসের ব্যবস্থা, আছে শান্ত প্রকৃতি আর মহারাজ ও আশ্রমবাসীদের আদর যত্ন। এক ভালো লাগার অভিজ্ঞতা যা অনেক দিন পর্যন্ত মনের মধ্যে তার স্নিগ্ধ ছায়া বিছিয়ে রাখবে। तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् হে গৌরীনাথ হে গৌরীনাথ হে জগদম্বে হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমায় মানুষ করো